আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আকবর স্যার। আজকের আমাদের এই বিসিএস ফ্রি কোর্সে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা মূলত বিন্যাস সমাবেশ দিয়ে শুরু করব। যেহেতু বিন্যাস সমাবেশ আমাদের এই বিসিএস প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা আমাদের বিসিএস প্রিলিমিনারি হোক বা বিসিএস রিটেন পরীক্ষা হোক, দুইটা টপিকের জন্যই খুবই ইম্পর্টেন্ট। তো এই জন্যই আমরা আজকের এই টপিকটা বিন্যাস এবং সমাবেশ নির্ধারণ করেছি। অনেকের কাছে এই টপিকটা একটু কঠিন মনে হয়, কারণ হচ্ছে একটাই যে আমাদের যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিলেন না তাদের পক্ষে এটা যেহেতু প্রিভিয়াস প্র্যাকটিস ছিল না, একটু বোঝাটা কঠিন হয়ে দাঁড়ায়। তো এই কারণে আমরা চেষ্টা করব একদম বেসিক থেকে এই টপিকটা এমনভাবে বোঝানোর যাতে আজকের ক্লাস করার পরে আপনাদের অন্তত কিছুটা ধারণাটা বদলায় বা মনে হয় যে না, এই টপিকটাও আমাদের অন্যান্য টপিকগুলোর মতোই খুব সহজ একটা টপিক। তো আমি একটু চেক করে নেব যে আমার সাউন্ড এবং ভিডিও ঠিক আছে কিনা বা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি। যদি আপনারা একটু কনফার্ম করেন সেক্ষেত্রে আমার ক্ষেত্রে চেক করাটা একটু সুবিধা হবে। আপনাদের কনফার্মেশন পাওয়া মাত্রই আমি ক্লাসটি শুরু করব। আচ্ছা, ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে জানিয়েছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ কনফার্মেশনের জন্য। তো আপনাদের সকলের উদ্দেশ্যে যেটি বলতে চাই যে আমাদের এই যে আজকে যে কোর্সটি আমরা শুরু করলাম আপনাদের এই পেজ থেকে, এটা হচ্ছে একটা বিসিএস ফ্রি কোর্স, একদম সকলের জন্যই একটা বিসিএস এর শুধুমাত্র গণিত এবং মেন্টাল এবিলিটির যে পার্টটা আছে এটা ধীরে ধীরে বা ধারাবাহিকভাবে আমি ইনশাল্লাহ আপনাদের এই পেজের মাধ্যমে এটা শেষ করব পুরোটাই। যেটা কিনা এর আগে আমি আমার পার্সোনাল পেজ থেকে করতাম, তো সেখানে হয়তো অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট এই সুবিধাটা পেত। এখন যাতে একদম বৃহৎ পরিসরে আপনারা প্রত্যেকেই এই সুযোগটা নিতে পারেন, এই জন্যই জাকির বিসিএস স্পেশাল এই পেজের পক্ষ থেকে আপনাদের এই ব্যবস্থাটা করা হয়েছে, যাতে করে আমরা এই ফ্রি ক্লাসগুলো সবাই অংশগ্রহণ করতে পারি, যাতে অনেকেই একটু বেনিফিটেড হয়। তো আর কথা দীর্ঘায়িত করছি না, আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। তো এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা ক্লাসটি শেয়ার করে দিবেন। তাতে হয়তো আপনাদের অন্যান্য যারা পরিচিত আছে, বন্ধু বান্ধব বা অন্যান্য যারা আছেন, তারা কিন্তু দেখতে পারবেন এই ক্লাসটিও। তো প্রথমত আবারও একটু ক্লিয়ার করছি যে বিন্যাস সমাবেশ এই টপিকটা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই কঠিন মনে করতাম আমরা। তবে আজকে ক্লাস করার পর থেকে আমার মনে হয় যে কিছুটা ধারণা পাল্টাবে আপনাদের, যে আসলে এই বিন্যাস সমাবেশ আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অহরহ সব কাজে ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে খুব বেশি একটা কঠিন ভাবে আমি দেখানোর চেষ্টা করব না, সহজভাবেই বুঝতে পারবেন। তো প্রথমত আসি আমরা যে বিন্যাস। বিন্যাস মানে হচ্ছে সাজানো। বিন্যাস মানে কি? সাজানো। আমি যদি বিন্যাস কথাটা ব্যবহার না করে সাজানো কথাটা উল্লেখ করি, সেক্ষেত্রে আপনারা কিন্তু সহজে ধরতে পারবেন। যেমন আপনার ঘরে হয়তো যদি এখন আশেপাশে তাকান, কয়েকটা আসবাবপত্র দেখতে পারবেন, টেবিল, চেয়ার, খাট অথবা অন্য কোনো আসবাবপত্র থাকতে পারে, আলমারি, কম্পিউটার বা কম্পিউটার টেবিল ইত্যাদি। তো এই যে আসবাবপত্রগুলো আছে, আমরা কি করি মাঝে মাঝে কিন্তু আমরা এই আসবাবপত্রগুলো একটু চেঞ্জ করি, যাতে রুমের ডেকোরেশনটা কিছুটা চেঞ্জ হয়। মানে এগুলাকে একটু সাজানোর চেষ্টা করি, রুমটাকে নতুন করে সাজাই, যাতে আমাদের ডেকোরেশনটা কিছু পরিবর্তন হয়, দেখতে ভালো লাগবে। তার মানে এই যে আসবাবপত্রগুলো আছে, ধরলাম যে আপনার রুমে 3টা আসবাবপত্র আছে, এই 3টা আসবাবপত্রকে জাস্ট আপনি কি করবেন, প্রথমে একবার চেঞ্জ করলেন। যে আগে হয়তো একটা খাট ছিল, এরপরে একটা টেবিল ছিল খাটের পাশেই, রুমের সামনে ঢোকা মাত্রই হয়তো আপনার একটা খাট দেখা যেত, এরপরে একটা টেবিল ছিল, এর পাশে একটা আলমারি ছিল। কিছুদিন পরে আপনি চিন্তা করলেন যে না, আমি এই টেবিলটাকে সামনে দেই আর এই খাটটাকে পরে দেই, আলমারিটাকে এরপরে রাখি। তো এরপরে আবার চিন্তা করলেন যে না, আমি এভাবে না সাজিয়ে আলমারিটাকে সামনে রাখি, খাটটা এখানে রাখি, টেবিলটা এখানে রাখি। এরকম ভাবে আরো কত ভাবে আপনি করতে পারেন। আবার এই টেবিলটাকে যদি আমি সামনেই রাখি আর আলমারিটাকে যদি এখানে রাখি,
খাটটাকে এখানে দিলাম। তো এইভাবে করে আরো কয়েকভাবে সাজানো যাবে। তো সাজাতে সাজাতে একটা সময় দেখা যাবে যে আবার আপনি যখন চেঞ্জ করছেন ঘুরে ফিরে এটাই চলে আসবে যে আগে খাট, পরে টেবিল, এরপরে আলমারি, আরো কয়েকভাবে সাজানো যাবে। তো লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে কি যে আমরা প্রিভিয়াস যেটাতে ছিলাম আবার ঘুরে ফিরে সেখানে চলে আসছি। তার মানে আমি সর্বোচ্চ চেষ্টা করলে এই অত সংখ্যক বাড়ি সাজাতে পারবো, একটা নির্দিষ্ট সংখ্যক বার, এর বেশি আমি চাইলেও সাজাতে পারি। অর্থাৎ যে কোনো জিনিস, সেটা যে কোনো সংখ্যক হতে পারে, এই জিনিসগুলোকে আমরা সর্বোচ্চ সংখ্যক সাজাতে পারি বা একটা নির্দিষ্ট সংখ্যক ভাবে সাজাতে পারবো। তো কত ভাবে সাজাতে পারবো এটা যাতে আমরা খুব সহজে বের করতে পারি। যেমন আমি এখানে লিখলাম টেবিল, খাট, আলমারি, লিখতে 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 একদম বোর্ডের নিচ পর্যন্ত চলে গেলাম। পরে বললাম যে না আরো কয়েকভাবে সাজানো যাবে, এটা আর দেখাচ্ছি না। তার মানে দেখানোটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, যে নিচে লিখতে আরো জায়গার প্রয়োজন ছিল। তো এই কারণে এটাকে যদি আমি সহজে বের করতে পারি যে না এই তিনটা জিনিসকে যদি আমরা সাজাতে চাই তাহলে এত উপায়ে সাজাতে পারি। 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6 উপায়, আমরা সূত্রের দিকে যাচ্ছি না, যে আমরা 6 উপায়ে সাজাতে পারতাম এটাকে। তো দেখেন আগে লিখতাম এতখানি, আর এখন জাস্ট ছোট করে নিয়ে আসলাম। এই যে একটা ট্রিক্স বা টেকনিক বা একটা ফর্মুলা যেটাই বলেন, শিখলাম কিসের জন্য? এই সাজানো সংখ্যা নির্ণয় করার জন্য। তো আগে যে আমাদের এত কষ্ট করে বের করতে হতো যে আমি এই সংখ্যাগুলোকে বা এই জিনিসগুলোকে কত সংখ্যক উপায়ে সাজাতে পারি, এটা বের করার জন্য যে কষ্ট করতে হতো, এই কষ্টটা কমে যাবে যদি আমরা বিন্যাস বা সাজানোর এই অঙ্কগুলো পারি। ঠিক আছে? যেমন আপনাকে চারটা সংখ্যা দিলাম, 1 2 3 4 5, বললাম যে এই সংখ্যাগুলোকে একবার করে ব্যবহার করতে হবে, দুইবার ব্যবহার করা যাবে না, প্রত্যেকটা সংখ্যা একবার করে ব্যবহার করতে হবে। ব্যবহার করে সর্বোচ্চ কতগুলো সংখ্যা নির্ণয় করতে পারবেন। তো যদি আপনি এই বিন্যাস জানা থাকে আপনার, খুব দ্রুত বের করতে পারবেন যে এত সংখ্যক নাম্বার বের করা যাবে। আর যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা একটা করে সাজানোর চেষ্টা করতে হবে। বা আমি যদি আরো ছোট করে দেখাই যে 1 2, এই দুইটা সংখ্যা আমি কতভাবে সাজাতে পারি, 1 2 আর একটা হচ্ছে 2 1, প্রত্যেক সংখ্যা একবার করে ব্যবহার করে। যদি তিনটা নিতাম তাহলে আমরা সংখ্যা বেশি পেতাম, 1 2 3, আবার লিখতাম 1 3 2, এরপরে হয়তো আমাদের আসতো 2 3 1 2 1 3, এরপরে লিখতে পারতাম 2 1 2 3 1 2 3 2 1। তো এই যে 6 ভাবে সাজাতে পারতাম, মানে 6টা সংখ্যা। কিন্তু আমরা যদি সূত্র জানি তাহলে আমাকে আর এটা কষ্ট করতে হবে না, একবারই সরাসরি বের করতে পারবো। এই জন্য আমাদের বিন্যাসটা শেখা প্রয়োজন, যে না আমরা বিন্যাস জানলে, বিন্যাস যদি করতে পারি তাহলে অন্তত আমাদের বাস্তব জীবনে যে বিষয়গুলো কাজে লাগে সাজানোর ব্যাপারে, আমি এত সংখ্যক ভাবে আমার রুমটাকে ডেকোরেশন করতে পারবো। আপনি আগে থেকেই বলে দিতে পারতেছেন যে না আমার রুমে এতগুলো জিনিসপত্র আছে, তো আমি যদি চাই আমার রুমকে আমি এত ভাবে নতুন করে সাজাতে পারবো। তো এই যে একটা বিষয় আপনি জাস্ট বিন্যাস জানার কারণে জানতে পারলেন। তো এগুলো হচ্ছে আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি, এই বিষয়টা দেখলাম। এখন আসি যে বিন্যাস বা সাজানো, এই সাজানোর সূত্রটা কি, আমরা কিভাবে বিন্যাস কাকে বলে বা সাজানোর সংখ্যাটা কি, কিভাবে বের করতে পারি। যদি আপনার কাছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থাকে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থাকে, তাহলে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে, n সংখ্যক মানে n এর মান যে কোনো বাস্তব সংখ্যা, পূর্ণ সংখ্যা হতে পারে, যেমন 1 2 3 4 5 6 ইত্যাদি, যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিতে পারেন। যে আপনার কাছে 5টা জিনিস আছে, 10টা জিনিস আছে, সেখান থেকে আবার r এর মানও সেম, যে কোনো সংখ্যা হতে পারে, তবে r এর মানটা যেন n এর থেকে বড় না হয়ে যায়। কারণ বড় হলে আমি বললাম যে 5টা জিনিস থেকে 6টা জিনিস নিয়ে সাজানো যাবে কিভাবে, তাহলে বিষয়টা শুনতে হাস্যকর লাগবে না? আমার জিনিস আছে 5টা, সেখান থেকে আমি নিতে চাচ্ছি 6টা, অবশ্যই হাস্যকর মনে হবে। এই জন্য আমরা কি করব, এই r এর মানটা অলওয়েজ কি হবে, লেস দ্যান ইকুয়াল টু n, মানে এই n এর সমান হতে পারবে বা n এর থেকে ছোট হতে হবে। এতটুকু আশা করি আপনারা ক্লিয়ার। আমরা আপনাদের কিছু কমেন্ট পড়ব অবশ্যই, সেটা আপাতত বেসিক আলোচনাটা শেষ করি, এরপর আপনাদের মতামত নিব, আপনাদের অ্যান্সার নিব, সবকিছু শুনবো, বা আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে সেগুলো আমরা জানার চেষ্টা করব। তো যেটা বলছিলাম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে আমাদের গঠিত বিন্যাস সংখ্যা, বা আমরা সাজাতে পারি কতভাবে, বিন্যাস সংখ্যা হচ্ছে npr। আচ্ছা, আর একটা বিষয় ক্লিয়ার করি, যে আমাদের সর্বপ্রথম প্রবলেম যে স্যার আমরা তো প্রশ্ন দেখে বুঝতে পারি না যে কোনটা বিন্যাস থেকে আসছে, কোনটা সমাবেশ থেকে আসছে। তো এটা দেখে একদম সহজে বুঝতে পারবেন, বিন্যাসের অঙ্কগুলোতে
অবশ্যই আপনার লেখা থাকবে বিন্যাস অথবা সাজানো যাবে কতভাবে। বিন্যাস বা সাজানো এই দুইটা কথা লেখা থাকে, কত প্রকার বা বিন্যাস সংখ্যা নির্ণয় কতভাবে সাজানো যাবে ইত্যাদি। তো এই কথাগুলো যদি থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাকে অবশ্যই বিন্যাস করতে বলা হয়েছে, আপনি এই ফর্মুলাটাতে যাবেন। এই কেন ইউজ করলাম, এই হচ্ছে পারমুটেশন বা বিন্যাস। এই পারমুটেশনের বাংলায় হচ্ছে বিন্যাস, এই জন্য আমরা এখানে পি সিম্বলটা করি, এটা অপারেটর হিসেবে ব্যবহৃত হয়। অপারেটরটা কেমন, যেমন আমরা লগারিদম একটা অপারেটর, তো এই পিও একটা অপারেটর। যে আমরা এটাকে এটার মধ্যে যদি মান দিই, যেমন ধান ভাঙানোর মেশিন, এটার মধ্যে যদি আমরা ধান দিই তাহলে কি পাচ্ছি, চা পেয়ে যাচ্ছি। গম ভাঙানোর মেশিন, গম দিলে আটা পেয়ে যাচ্ছি। এটাও একটা মেশিনের মতো একটা অপারেটর, এটা অপারেট করে। যে এন সংখ্যক জিনিস থেকে যদি আমরা আর সংখ্যক জিনিস নিই তাহলে আমরা এই মানগুলোকে যদি এইভাবে সাজাই, সাজানো হলে এর একটা নির্দিষ্ট মান পাবো। ঠিক আছে, তো এতটুকু আমার মনে হয় যে ক্লিয়ার আপনাদের প্রত্যেকের। এই এম্পিয়ার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি বা মনে রাখতে হবে কিনা কিছু নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। মনে রাখার দায়িত্ব হচ্ছে আমার, বা কিভাবে অঙ্কটা সলভ করবেন সেটা বোঝানোর দায়িত্ব আমার। জাস্ট আপনারা দেখতে থাকেন যে বিন্যাস সংখ্যা এম্পিয়ার, এই এম্পিয়ারের ফর্মুলাটা হচ্ছে উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো আমরা নতুন একটা শব্দ সম্পর্কে জানলাম, ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালটা কি, ফ্যাক্টোরিয়াল বা গৌণিক, এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে এটাকে আমরা অপারেটর বলতে পারি। যেমন এই গুণ চিহ্নটা দিলে আমরা কি করি, 2 গুণ 3, মানে এই 2 আর 3 গুণ করলে 6 হয়। ছোটবেলা থেকে দেখে আসতেছি যে 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, 2 এর সাথে 3 যোগ করলে, কারণ মাঝখানে যোগ চিহ্ন আছে, কত হবে, 5। তো আমার যদি এরকম সামনে একটা ফ্যাক্টোরিয়াল থাকে, এটাও একটা গাণিতিক সিম্বল, তো এই ক্ষেত্রে আমরা কি করব, হ্যাঁ এটার জন্য আপনাকে করতে হবে কি, যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত পর্যায়ক্রমে, মানে ক্রমিক সংখ্যা 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত বা ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সবগুলোকে গুণ করে যে গুণফল পাবো, ওই গুণফলটা হচ্ছে ওই সংখ্যাটির ফ্যাক্টোরিয়াল। কঠিন হয়ে গেল আপনাদের জন্য, আমি আরেকটু সহজ করে বলি। যেমন ধরলাম যে 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে কি, এই 4 থেকে শুরু করে ক্রমিক হারে, মানে ক্রমিক অনুসারে 4 3 2 1, বা 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, 1 2 3 4, 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সংখ্যাগুলো গুণ করলে যে গুণফল পাবো, এটাই হচ্ছে এর ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এর সিম্বলটা আমরা এইভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি। এই চিহ্নটা দিলে সামনে দিব 4, আর এটা লিখলে পরে লিখবো 4 ফ্যাক্টোরিয়াল। তো এই ফ্যাক্টোরিয়ালকে আমরা দুইভাবে লিখতে পারি। এখন আমি আপনাকে শিখাইলাম এইভাবে, পরবর্তীতে পরীক্ষায় আসছে এইভাবে, পরে চিন্তা করবেন যে স্যার তো এটা আলোচনা করে নাই, কি অঙ্ক একটা আসলো, জীবনে চোখে দেখি নাই। তো এরকম যাতে না হয় এই জন্য আমরা দুইটাই শিখে নিলাম। অবশ্যই আপনারা জানেন, এটা মজা করে বললাম যে 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমরা এই ফ্যাক্টোরিয়াল সাইনটাকে দুইভাবে লিখতে পারি, সামনেও দিতে পারি, পরে গিয়েও দিতে পারবো। তো ফ্যাক্টোরিয়ালটা মোটামুটি ক্লিয়ার, যে কি করতে হবে, আমাদের 1 থেকে শুরু করে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যা পর্যন্ত গুণ করতে হবে। যেমন আমরা যদি 1 ফ্যাক্টোরিয়াল নেই, তার মানে 1 থেকে 1 পর্যন্ত তো একই হবে, 1 গুণ 1 মানে তো 1। 2 ফ্যাক্টোরিয়াল নিলে 2 ইন্টু 1, এটার মান 2। 3 ফ্যাক্টোরিয়াল নিলে 3 ইন্টু 2 ইন্টু 1, এটার মান হবে 6। 4 ফ্যাক্টোরিয়াল নিলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটাকে লিখলে পাচ্ছি কত আমরা, 24। 5 ফ্যাক্টোরিয়াল যদি নেই, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তো এটাকে করলে আমরা পাবো টোটাল 120 যদি আমরা গুণ করে দিই। একই রকম ভাবে 6 ফ্যাক্টোরিয়াল বের করতে পারেন 720, তারপরে 7 ফ্যাক্টোরিয়াল বের করতে পারেন 5040, 8 মানে 8 ফ্যাক্টোরিয়াল বের করতে পারেন। জাস্ট পর্যায়ক্রমে সংখ্যাগুলোকে গুণ করলেই আমরা পেয়ে যাব। জাস্ট আমি 30 সেকেন্ডের জন্য আপনাদের কমেন্টগুলো একটু দেখে নিচ্ছি যে কোনো প্রবলেম হচ্ছে কিনা ক্লাসে। আচ্ছা, সাউন্ডের সমস্যা হচ্ছে, ওকে সরি, আমি আগে থেকে খেয়াল করি নাই। এখন একটু জানাবেন তো সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা। আমি কিন্তু এখানে ক্লিয়ার শুনতে পাচ্ছি, আমার আরেকটা সেটে আমি একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি।
আচ্ছা, একটু কমেন্ট করে জানাবেন আরেকবার যে এখন সবকিছু ওকে আছে কিনা বা আমার সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা। নিচের দিকে দেখা যায় না, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা এটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা, সাউন্ড ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন ঠিক শুনতে পাচ্ছেন? এখন কি সাউন্ড শুনতে পাচ্ছেন? একটু জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। কামাল পারভেজের এখানে ঠিক আছে জানাচ্ছেন। মাহমুদ এইজ রাজু জানিয়েছেন যে এখন ঠিক আছে। আর দু একজন একটু কনফার্ম করবেন, না হলে এত কষ্ট করে ক্লাস নিয়ে যদি আপনারা সাউন্ড শুনতে না পারেন সেক্ষেত্রে পুরোটাই জলে যাওয়ার মতো। আচ্ছা, সুমন ভাই জানিয়েছেন যে ঠিক আছে, রাজীব সাহা ক্লিয়ার, সাথী শারমিন জানিয়েছেন যে আগের থেকে ভালো। তাহলে কি শুরু করব? শুরু করতে পারি? আচ্ছা, আমি নিচের দিকে লিখবো না, উপরের দিকে লিখবো, মাঝের অংশে লিখবো। এখন ঠিক আছে জানিয়েছেন, ঠিক আছে, ওকে, অনেকের কনফার্মেশন পেলাম। এখন শুরু করতে পারি তাহলে। আচ্ছা, আরো একটা কমেন্ট পড়ে দেন শুরু করি। আচ্ছা, ওমর ফারুক মুন্না ভাই জানিয়েছেন ঠিক আছে, নিচের দিকে আর লিখবো না, নো প্রবলেম। আচ্ছা, অনেকেই জানিয়েছেন। হ্যাঁ, নিচেরটা ক্লিয়ার হয়ে যাবে, নিচে লিখবো না আমি, উপরের দিকেই শেষ করে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের কনফার্মেশনের জন্য, কারণ আমি আগে থেকে খেয়াল না করলে তো পুরোটা এরকম চলে যেত। তো যাই হোক, ফ্যাক্টরিয়াল মানগুলো যদি শর্টকাট কিভাবে বের করতে পারি এটা জানতে চাচ্ছিলেন একজন, তো আমরা একটু দেখি। সাধারণত নামতাগুলো তো আমরা জানি, আমরা যদি নামতা ভালো জানি সেক্ষেত্রে আমাদের জন্য ফ্যাক্টরিয়ালের মানগুলো বের করা সহজ হয়ে যায়। এখন আরো একটু শর্টকাট চাই, যে না আরো কিভাবে একটু সহজে করা যায়। হ্যাঁ, করতে অবশ্যই পারবেন। যেমন আপনি তো হয়তো 1 ফ্যাক্টরিয়ালের মান জানেন 1, তাহলে 2 ফ্যাক্টরিয়ালের মান কত হবে? এই 2 দিয়ে 1 কে গুণ করেন, তাহলে হবে 2, শর্টকাট যেহেতু জানতে চাইলেন। 3 ফ্যাক্টরিয়ালের মান কত হবে? এই 3 দিয়ে আগের মানটাকে গুণ করলাম, কারণ 2 ফ্যাক্টরিয়ালের মান তো আমরা জানি মিনিমাম 4 ফ্যাক্টরিয়াল বা 5 ফ্যাক্টরিয়াল পর্যন্ত তো আমাদের মানগুলো মুখস্থ থাকার কথা বা থাকেই। এই মানগুলো কিন্তু খুব বেশি কঠিন না। 3 ফ্যাক্টরিয়ালের মান 6, 3 ইন্টু 2, তাহলে 4 ফ্যাক্টরিয়ালের মান কত হবে? আমি ধরলাম যে আপনার এই 3 ফ্যাক্টরিয়াল পর্যন্তই মনে আছে, আর মনে নাই। 1 2 3 এই পর্যন্তই কষ্ট করে মুখস্থ করছেন, তো ভালো কথা। 3 ফ্যাক্টরিয়ালের মান যেহেতু 6, এটাকে 4 দিয়ে গুণ করেন, 4 6 24, তাহলে 4 ফ্যাক্টরিয়ালের মান 24। 5 ফ্যাক্টরিয়ালের মান 24 কে 5 দিয়ে গুণ করলে 120, মানে 5 20 100 আর 4 5 20, টোটাল মিলে হয় 120। আর 6 ফ্যাক্টরিয়ালের মান কত দাঁড়াবে? 6 ইন্টু 120, মানে পরবর্তী সংখ্যাটার ফ্যাক্টরিয়াল হবে এর পূর্ববর্তী সংখ্যার যে ফ্যাক্টরিয়াল তার সাথে ওই সংখ্যাটা গুণ। এটা আমরা পরের সূত্রের সাহায্যে আরো ভালোভাবে ক্লিয়ার হব। 720 এরকম ভাবে। তবে আমাদের খুব বেশি দূর পর্যন্ত মানে করতে হবে না, ফ্যাক্টরিয়ালের মান মুখস্থ করতে হবে না। সর্বোচ্চ 8 পর্যন্ত আসলে আপনারা ক্যালকুলেশন করে দিবেন, আর এরপরে গেলে ক্যালকুলেশন করা লাগবে না, ফ্যাক্টরিয়াল সহ অ্যান্সার দিয়ে আসলে ওটাই কারেক্ট হবে বা ওরকমই থাকবে।
আপনাদের যদি রিটেন আকারে আসে সেক্ষেত্রে 8 ফ্যাক্টরিয়াল পর্যন্ত মানগুলো বের করলেই হচ্ছে। বাকিটা আমরা যদি 9 ফ্যাক্টরিয়াল 10 ফ্যাক্টরিয়াল 11 12 ফ্যাক্টরিয়াল থাকে আমরা ওই মানগুলোকে সাউন্ড বাড়াতে হবে। সাউন্ড তো আমি এখানে যথেষ্ট শুনতে পাচ্ছি, আমার আরো একটা মোবাইলে দেখতে পাচ্ছি। আচ্ছা, প্লাগ আউট করে দেন, এগেইন আরেকবার দিচ্ছি। হ্যাঁ, এখন কি ঠিক আছে? একটু কি বেড়েছে? সাউন্ড কম শোনা যাচ্ছে। যদিও আমার এর প্রিভিয়াস ক্লাসগুলোতে কখনো এরকম সাউন্ডের প্রবলেমে পড়ি নাই। আচ্ছা, রেজাউল করিম ভাই জানাচ্ছেন যে সাউন্ড পারফেক্ট, ঠিক আছে সব, থ্যাংক ইউ। আচ্ছা, একসাথে দুই রেজাউল ভাই কমেন্ট করেছেন, একজন হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম আর একজন হচ্ছে এমডি রেজাউল করিম। হ্যাঁ, যাদের এখানে একটু প্রবলেম হচ্ছে তারা একটা হেডফোন ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আর একটু বেটার সাউন্ড পাবেন। তো আজকের মতো আমরা একটু এভাবে কষ্ট করে হলেও করতে থাকি। যদি সাউন্ড কম মনে হয় সেক্ষেত্রে একটা হেডফোন ইউজ করতে পারেন, আর পরবর্তী ক্লাসগুলোতে আমি এর থেকে বেটার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো যাই হোক, যেখানে ছিলাম আমরা আবার একটু চলে যাচ্ছি যে ফ্যাক্টরিয়াল সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম, বা ফ্যাক্টরিয়াল আসলে আমরা ইনশাল্লাহ ভাঙাতে পারবো এতটুকু। তো এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার হই যে 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো এই যে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 1 এই মানটাই তো যেটুকু এই 5 থেকে 1 পর্যন্ত উপরেও আছে নিচেও আছে, তার মানে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। কি লিখতে পারবো? 6 ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। আবার আপনি যদি চান যে না স্যার আমি 5 কেও লিখবো না, আমি 5 এর পরেরটা লিখবো, তাহলে 5 এর পরের সংখ্যাগুলো কত ছিল? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, দ্যাটস 4 ফ্যাক্টরিয়াল। 4 থেকে 1 পর্যন্ত গুণ করলে আমরা এটাকে 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারি। অর্থাৎ যদি কোনো সংখ্যার সামনে এরকম ফ্যাক্টরিয়াল থাকে এবং আপনার যদি পুরাটা ক্যালকুলেশন করতে না হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? নির্দিষ্ট সংখ্যক পর্যন্ত গিয়ে বাকিটা ফ্যাক্টরিয়াল চিহ্ন দিয়ে লিখে দিতে পারেন। কেমন সেটা? ধরলাম আপনার এরকম আসছে 16 ফ্যাক্টরিয়াল আর নিচে আসছে 14 ফ্যাক্টরিয়াল। তো নিচেরটা তো ছোট, উপরের সংখ্যাটা বড়, এই জন্য আমরা এইখান থেকে 16 তারপরে এক করে কমতে থাকবে 15 14। যেহেতু নিচে 14 ফ্যাক্টরিয়াল ছিল আমরা এটাকে 14 ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম। তাহলে এই 14 ফ্যাক্টরিয়াল আর এই 14 ফ্যাক্টরিয়াল কেটে দিতে পারি। কেটে দিলে বাকি যেই দুটো থাকবে এই দুটাকে গুণ করলেই আমরা ফলাফল পেয়ে যাচ্ছি। বুঝতে পারলেন কি? তো অর্থাৎ আমাদের যেখানে যেটা প্রয়োজন, নিচে যদি এরকম থাকতো যে 15 ফ্যাক্টরিয়াল আছে, 16 ফ্যাক্টরিয়াল বাই 15 ফ্যাক্টরিয়াল, তাহলে আমি আর 14 পর্যন্ত যেতাম না। আমি এখানে লিখতাম 16 ইন্টু 15 ফ্যাক্টরিয়াল আর নিচে আছে 15 ফ্যাক্টরিয়াল। এই অঙ্ক এটা আর এটা কেটে দিতাম, রেজাল্ট হয়ে যেত 16। তো এরকম যদি আমাদের কখনো কাজে লাগে তাহলে আমরা, যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর থাকবে না, আমরা একবারে মানগুলো বের করার চেষ্টা করবো না, বৃথা চেষ্টা, এই জন্য আমরা একটু ভেঙে দিয়ে কাটাকাটি করে দেন সহজে অ্যান্সারটা বের করতে পারবো। ওকে, তো আমরা আরো বেশ কিছু মানে কিভাবে ভাঙতে হয় এটা আরো দেখবো সামনে। আপাতত একটু সামনের দিকে অগ্রসর হই। অঙ্কগুলোর মধ্যে যখন আমাদের এই ক্যালকুলেশনগুলো আসবে তখন আরো বিস্তারিত আলোচনা করব। তো যেখানে আমরা ছিলাম যে আমরা ছিলাম হচ্ছে এনপিআর এর সূত্রের মধ্যে, যে এনপিআর এটা মানে এন ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তো ধরে নিলাম এটা কি ছিল? এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা বা কতভাবে সাজানো যায়। তো আমাদের ধরলাম যে 7টা বস্তু ছিল, কয়টা? 7টা আছে। তো এই 7টা থেকে যদি 4টি বস্তু নিয়ে ভিন্ন ভিন্নভাবে সাজাতে চাই, 7টা বস্তু থেকে কতগুলো বস্তু নিব? 4টা বস্তু নিয়ে ভিন্ন ভিন্নভাবে সাজাতে চাই, তাহলে কতভাবে সাজাতে পারবো? 7p4 ফ্যাক্টরিয়াল। 7টি ভিন্ন ভিন্ন জিনিস থেকে 4টি ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা হবে 7p4। 7p4 এর মান কত হবে? উপরে 7 ফ্যাক্টরিয়াল, নিচে হবে 7 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। তাহলে উপরে থাকবে 7 ফ্যাক্টরিয়াল, নিচে আসবে 3 ফ্যাক্টরিয়াল। তো কিছুক্ষণ আগে আমরা দেখে আসছি যে আমাদের পুরাটা লেখার দরকার নাই। এই 7 ফ্যাক্টরিয়ালকে আমরা ভেঙে যাব 7 ইন্টু 6 ইন্টু
5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টরিয়াল, এই 3 পর্যন্ত এসে ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম, তাহলে এই 3 ফ্যাক্টরিয়াল আর 3 ফ্যাক্টরিয়াল কেটে দিতে পারবো। এখন জাস্ট এগুলোকে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। গুণ করব কিভাবে? এই 5 6 30 গুণ আছে 4, তাই না? তাহলে 4 30 কত? 120। মানে ভেঙে ভেঙে গুণ করেন, সমস্যা নাই। 7 12 84, সহজ হয়ে গেল। আর যদি আপনি এরকম করতে চাইতেন যে 6 7 42, 5 42 কত হবে, এটাকে আবার 4 দিয়ে গুণ করলাম। এটা হচ্ছে জাস্ট আপনার টেকনিক, যে আপনি কিভাবে যত সহজে এটাকে করতে পারেন সেটাই সহজ। তো আমার মনে হয় যে এই ধরনের ক্যালকুলেশন আসলে আমরা ইজিলি করতে পারবো, ক্যালকুলেটর ছাড়াই করতে পারবো। আর গুণ করার ভাগ করার মজার মজার টেকনিক শিখবো আমরা প্রায় প্রত্যেকটা ক্লাসেই কিছু কিছু টেকনিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এখন থেকে প্রতি শুক্রবার 7:30 অথবা সকাল 10:30 আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। সকাল 10:30 অথবা সকাল 7:30 ধারাবাহিকভাবে 43তম বিসিএস এর আগ পর্যন্ত, যদি আমি অসুস্থ না থাকি, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখেন, প্রত্যেক সপ্তাহে আপনাদের জন্য এই ক্লাসটা থাকবে একদম উন্মুক্ত, আপনারা ক্লাসগুলো করতে পারবেন। তো যেখানে ছিলাম যে আমরা n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে করতে পারলাম, যদি আমাদের সিমিলার হয়, অর্থাৎ আপনি n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে যদি বিন্যাস সংখ্যা করতে চাই, কারণ আমরা তো জানি যে r এর মান লেস দেন ইকুয়াল টু n, n এর থেকে ছোট হতে পারে, n এর সমানও হতে পারে। তো যদি সমান হয়ে যায়, অর্থাৎ যতগুলো জিনিস ছিল সবগুলো জিনিস নিয়েই যদি আমরা বিন্যাস করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট কত হবে? n ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, উপরে আছে n ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে n ফ্যাক্টোরিয়াল আর 0 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 1, কাটাকাটি করলে n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 0 ফ্যাক্টোরিয়ালের মান যে 1, এটা যদি আপনাদের দেখার খুব আগ্রহ থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, কিভাবে হয় আমি প্রমাণ করে দেখাবো। আচ্ছা, ইয়াসমিন জিনিয়া জানিয়েছেন যে এখন কোনো প্রবলেম নাই। আসসালামু আলাইকুম স্যার, লাইভ ক্লাসটা ডিলিট করেন না, আমি অনেক কিছু মিস করেছি। না, লাইভ ক্লাসগুলো কখনোই ডিলিট হবে না, এগুলো থাকবে। আমি এর আগেও আমার পেজে আরও প্রায় 15টি ক্লাস নিয়েছিলাম, মানে এই কোর্সটা যেটা শুরু করেছিলাম। তো যেহেতু আপনাদের এই পেজে আবার নতুন করে শুরু করেছি, ইনশাল্লাহ প্রিভিয়াস ক্লাসগুলো আবার নতুন করে আপনাদের এই পেজে করাবো। তো যাই হোক, আমরা পরবর্তী সামনের দিকে যাচ্ছি। তার মানে আমরা একটা বিষয় ক্লিয়ার, যে আমার যদি সমান সংখ্যক, অর্থাৎ যতগুলো জিনিস আছে সবগুলো জিনিস নিয়ে যদি বিন্যাস সংখ্যা তৈরি করতে বলে, তাহলে আমরা লিখবো কি? n ফ্যাক্টোরিয়াল। ধরলাম যে 5টা জিনিস ছিল, এই 5টা জিনিস থেকে 5টা জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা কত হবে? 5 ফ্যাক্টোরিয়াল। তো এটা বলছি, মুখে মুখে বলছি, তো অনেকেই হয়তো বুঝতে পারেন নাই। আচ্ছা, দেখতে চেয়েছেন 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, দেখাবো, অবশ্যই দেখাবো। তো আমি যেটা বলছিলাম যে আমার যে 5 ফ্যাক্টোরিয়াল আসলো, এটা যদি আমরা বাস্তব একটা एग्जांपल দেখি। আচ্ছা, প্রথমে ঢাকাতে যাচ্ছি না, প্রথমে সংখ্যাতে যাই। যে 1 2 3 4 5, এই যে সংখ্যাগুলো আছে, কয়টা সংখ্যা? 5টা সংখ্যা, 1 2 3 4 5। তো এই 5টা সংখ্যা ভিন্ন ভিন্ন সংখ্যা সবগুলোই, প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা একবার করেই ব্যবহার করে টোটাল কতগুলো ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি করতে পারবো বা কতভাবে সাজাতে পারবো। এক কথাই বলতেছি যে কতভাবে সংখ্যাগুলোকে সাজানো যাবে। তার মানে আমাদের আছে 5টা থেকে নিব 5টাই, তার মানে উত্তর হবে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। কারণ আমরা একটু আগে দেখে আসছি যে আমার যদি n সংখ্যক জিনিস থাকে, n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। সবগুলো জিনিস নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা হবে n ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হবে 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালের মান আমরা জানি 120, এটাই রেজাল্ট হয়ে যাবে যে আমরা 120টি সংখ্যা পাবো। এখন আমাদের খুব আগ্রহ যে 0 ফ্যাক্টোরিয়ালের মান কেন 1 হয়, এটা একটু দেখার, একটু দেখে আসি। আমরা কিন্তু এটা জানি যে 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, বা 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটা তো সবাই জানি। তার মানে কি দাঁড়াচ্ছে যে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 5, আর 4 মানে কি? 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, মানে 1 কম, পরবর্তী সংখ্যাটা হচ্ছে 1 কম। আমি n10 এর মাধ্যমে গেলাম না, মানে এখানে যেটা লিখি, এই সংখ্যাটা এখানে লিখি, তার থেকে 1 কম এখানে লিখি। আমি যদি এখানে 1 ফ্যাক্টোরিয়াল লিখি, এখানে যেটা আছে 5 ছিল, এখানে 5 লিখলাম 1, এখানে 5 এর পরিবর্তে 1, আর মাইনাস 1 তো আছেই প্রত্যেকটার জন্য, এটার জন্য ছিল 6 ইন্টু 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাই না? এটা মূলত ফর্মুলা হচ্ছে এটা, n ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো n 10 এগুলো দিয়ে দেখাইলে স্টুডেন্টরা ভাবে যে এগুলো অনেক কঠিন, n x y z
এইগুলা ব্যবহার করলেই আমাদের কাছে ওই বিষয়টা অনেক ক্রিটিক্যাল মনে হয় অনেকের কাছে। এই জন্য আমি চাই যে একদম বাস্তবে একটা উদাহরণ দিয়ে যদি দেখাই তাহলে হয়তো আপনাদের কাছে ভালোভাবে বুঝতে পারবেন। এই জন্য সংখ্যা দিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো 5 লিখলে যেহেতু 5 ইন্টু 5 মাইনাস 1 হয়, 1 ইন্টু 1 ফ্যাক্টরিয়াল লিখলে কি হবে? 1 ইন্টু 1 মাইনাস 1, এর হবে ফ্যাক্টরিয়াল। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে যদি লিখি এই 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, এই 1 ফ্যাক্টরিয়ালের মান 1, 1 ইন্টু এই যে 1 ইন্টু 1 মাইনাস 1 মানে কি? 0 ফ্যাক্টরিয়াল। আচ্ছা 1 দিয়ে যদি কোনোটাকে গুণ করি সেটাই তো হবে, তার মানে 1 ইকুয়াল টু 0 ফ্যাক্টরিয়াল, বা 0 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1। এই 1 ফ্যাক্টরিয়াল আর 0 ফ্যাক্টরিয়ালের মানটা একটু বের করে দেখান। 1 ফ্যাক্টরিয়াল তো 1, 1 তো একটা পূর্ণ সংখ্যা, এটা তো আসবে 1। আর 0 ফ্যাক্টরিয়াল হচ্ছে এই যে ফর্মুলাটা, এই n এর মান যদি আমরা 1 বসাই, n ইকুয়াল টু 1, তাহলে 1 ফ্যাক্টরিয়াল 1 ইন্টু 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, এটা তো আমরা আগে থেকেই জানি। আর 1 দিয়ে যেটাকে গুণ করবো এটাই হবে 1 মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে 1 ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 1 থেকে 1 মাইনাস করলে 0 ফ্যাক্টরিয়াল, এই জন্য এটার মান হবে 1, 0 ফ্যাক্টরিয়ালের মান। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা প্রথমত বিন্যাসের সূত্রটা জানলাম, যে এনপিআর এর ফর্মুলা দেখলাম। এরপরে আমরা জানলাম হচ্ছে যে যদি আমাদের সমান সংখ্যক জিনিস অর্থাৎ যতগুলো আছে সবগুলো নিয়ে যদি বিন্যাস করতে চাই তাহলে ওইটাই জাস্ট ফ্যাক্টরিয়াল দিয়ে দিতে হবে, 5টা থাকলে 5 ফ্যাক্টরিয়াল। তো আমাদের কিন্তু এরকম ভিন্ন ভিন্ন সংখ্যা আসে, যে 1 2 3 4। আমি জাস্ট এরকম একটা এক্সাম্পল দিলাম, কতগুলো জোড় সংখ্যা গঠন করা যায়, কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যায় ইত্যাদি সংখ্যা থেকে। ঠিক আছে, তো আমরা জোড় সংখ্যা বিজোড় সংখ্যায় পরে যাই, আগে দেখি যে এই সংখ্যা থেকে মানে 4টা আছে, 4টা থেকে যদি আমরা 2টা সংখ্যা নিই তাহলে কত, মানে বিন্যাস সংখ্যা কত হবে? এখানে যে 4টা সংখ্যা আছে, এই 4টা সংখ্যা থেকে যে কোনো 2টা সংখ্যা নিয়ে আমরা কতগুলো সংখ্যা তৈরি করতে পারি? তাহলে 4টা থেকে নিব হচ্ছে 2টা, রেজাল্ট হবে 4p2, পেয়ে যাবেন অ্যান্সার। 4p2 এর মান 4 ফ্যাক্টরিয়াল, নিচে হচ্ছে 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 4 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 24, আর 4 এর থেকে 2 মাইনাস করলে থাকবে 2, 2 ফ্যাক্টরিয়ালের মান 2, কেটে দিলে টোটাল আসবে 12, এরকম। ওকে, রাসেল ভাই জানিয়েছেন যে গট ইট, থ্যাংক ইউ। এরকম ফিডব্যাক দিলে ভালো লাগে যে না, যেহেতু কষ্ট করে ক্লাস নিচ্ছি আপনারা বুঝতে পারছেন। 1 ফ্যাক্টরিয়ালের মান 1, 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, কারণ আমরা বলছি যে ফ্যাক্টরিয়ালটা হচ্ছে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যা থেকে ক্রমিক মানে সংখ্যা যেগুলো আছে বা 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল, 1 থেকে পর্যায়ক্রমে ওই সংখ্যা পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফলটাই হচ্ছে ওই সংখ্যার ফ্যাক্টরিয়াল। তাহলে 1 আছে মানে শুরুই আছে 1 থেকে, তাহলে 1 থেকেই শুরু হবে, শেষ হবে কোথায়? 1-এ। এই জন্য 1 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1। 1 ইন্টু 1 এ দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমাদের 1 থেকে শুরু করে ওই সংখ্যা পর্যন্ত যাব। এখন যেটা দিয়ে শুরু করছে ওইটার উপরেই ফ্যাক্টরিয়াল, তাহলে তার মান তো 1, এটাই। যেমন যদি 2 ফ্যাক্টরিয়াল থাকে, আমার এখানে যাওয়ার জায়গা আছে যে 1 থেকে শুরু করে 2 পর্যন্ত যাব, কিন্তু এখানে তো জায়গা নাই, আমাকে মানে যেটা থেকে নিয়ে শুরু করতে বলছে, 1 থেকে শুরু করতে বলছে, আমার তো আছেই 1, এরপরে তো আর সামনের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, তো নেক্সট প্রবলেমটাতে যাই, মানে আপনাদের তো এখনো কোনো প্রবলেমই শেয়ার করি নাই। তো আমরা এই বিন্যাস থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ধরনের প্রবলেমগুলো পাই, যে আমাদের যে কোনো একটা শব্দ দেওয়া থাকে, এই শব্দের বিভিন্ন যে বর্ণগুলো আছে এই বর্ণগুলোকে সাজানোর কথা বলা হয়। যেমন আমি একটা ওয়ার্ড দেখলাম যে ঢাকা, তো এই শব্দটাকে সাজাতে যাচ্ছি, আমার প্রশ্নটা থাকবে এই ঢাকা এই শব্দটির সবগুলো বর্ণ নিয়ে বা সবগুলো অক্ষর নিয়ে কত প্রকারে সাজানো যাবে? এই শব্দটির সবগুলো অক্ষর নিয়ে বা সবগুলো বর্ণ নিয়ে কত প্রকারে সাজাতে পারবো, এটা হচ্ছে আপনার কোশ্চেন। তো আমি কি করতে পারি? সর্বপ্রথম যেটা করব, আমার পুরো প্রশ্নটা লেখার কোনো প্রয়োজন নাই, আমরা হচ্ছে আমাদের হাতে সময় কম, কারণ পরীক্ষার হলে আপনার 1 সেকেন্ডের মূল্য অনেক বেশি, ঠিক আছে? তো কখনোই এই ভুল কাজটা করবো না যে আমরা প্রত্যেকটা প্রশ্ন আবার খাতায় বারবার করে লেখার চেষ্টা করব না। চেষ্টা করব যেটা প্রশ্ন লেখা আছে, এবং ইভেন যখন আপনারা বাসায় প্র্যাকটিস করবেন তখনও চেষ্টা করবেন ওই প্রশ্নের মধ্যে দরকার পড়লে পেন্সিল দিয়ে করে পরে রাবার দিয়ে আবার মুছে দিবেন,
কারণ হচ্ছে এই যে আপনি বাসায় ঠিক যেভাবে প্র্যাকটিস করবেন, পরীক্ষার হলে আপনার ওই বিষয়টাই কাজে মানে ওইভাবেই আপনি যতক্ষণ পর্যন্ত না দেখবেন ততক্ষণ পর্যন্ত আত্মতৃপ্তি পাবেন না। এখন আপনি হয়তো বাসায় পুরো ডিটেলস করতে করতে অভ্যস্ত, এখন একটা অঙ্কের উত্তর আপনি হয়তো শর্টে বের করে ফেলছেন পরীক্ষার হলে যে না এটার অ্যান্সার এটা হবে, তারপরেও আপনার আত্মতৃপ্তি আসবে না, আপনার কাছে মনে হবে যে না আমি আরেকটু করে দেখি আরেকটু করে দেখি আরেকটু করে দেখি যে না অ্যান্সার কি এটাই কিনা। তো এটা হচ্ছে যে কারণ আপনি বাসায় এভাবেই প্র্যাকটিস করছেন, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে না ভুল হইতে পারে। বাট আপনি যদি বাসায় আমি যেটা বলতেছি যে না প্রশ্নের মধ্যে আমরা প্র্যাকটিস করব, এভাবে যদি প্র্যাকটিস করি তাহলে পরীক্ষা হলে ওই প্রশ্নের মধ্যে প্র্যাকটিস করলে তখন আপনার মনে আর এই প্রশ্নটা জাগবে না যে না আমার এটা হয়েছে কি হয় নাই, এই ধরনের কনফিউশন থাকবে না। না একটু আগে আমরা 1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 0 দেখি নাই, এটাকে মর্তুজা আদনান, আমরা দেখেছি 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু হচ্ছে 1। একটু আগে আমরা দেখে আসছি 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু হচ্ছে 1, 0 ফ্যাক্টরিয়ালের মান 1। যে হয়তো চিন্তা করতেছেন যে না এই 1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু স্যার তো এরকম লিখছিল 1 ফ্যাক্টরিয়াল এই, তার মানে লিখছিল স্যার যে 1 ফ্যাক্টরিয়াল 1 ইন্টু 0 ফ্যাক্টরিয়াল, তো 0 এর সাথে গুণ করলে তো সব 0 হয়ে যায়, এখানে আমরা 0 এর সাথে গুণ করতেছি না ভাই, এটা হচ্ছে 0 ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়ালের মানটাই হচ্ছে 1, তো এটার মান যদি আপনি 1 বসান তাতেও আপনার সেই 1ই আসবে, 0 আসবে না, ঠিক আছে। তো 0 ফ্যাক্টরিয়ালের মান 1 আর 1 ফ্যাক্টরিয়ালের মান 1, দুইটাই 1। তো সেই হিসাবে আপনি এরকমও লিখতে পারেন যে 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা যেখানে ছিলাম ঢাকা একটা শব্দ, এই শব্দটার সবগুলো অক্ষর নিয়ে আমরা কত প্রকারে সাজাতে পারবো, এটাই হচ্ছে প্রশ্ন। তো আমরা তো জানি যে আমার এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, তো পাঁচটা থাকলে আমাদের ফলাফল হবে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল, এটা আমি শিখে আসছি। স্যার বলছে যে যতগুলো শব্দ মানে যতগুলো জিনিস থাকবে ওই সবগুলো যদি নেই তাহলে রেজাল্ট হয়ে যাবে 5 ফ্যাক্টরিয়াল, তাই না? এখন প্রশ্ন হলো যে ঢাকা এর মধ্যে দুইটা এ আছে, এই দুইটা এ কে আমি একবার এরকম মানে এই প্রথমটাকে প্রথমে লিখছি দ্বিতীয়টাকে দ্বিতীয়তে লিখছি, এটা প্রথমে এটা দ্বিতীয় এ, এরপরে আমরা এটাকে ঘুরাই দিলাম, এটাকে আগে লিখছি এটাকে পরে লিখছি, দুইটা কি আলাদা হয়েছে নাকি একই হয়েছে? এই দুইটার চেহারা এই এ এ আর এ এ, যেমন আমরা এ বি আর বি এ যদি লিখি তাহলে তো দুইটা ভিন্ন ভিন্ন হলো, এ বি আর বি এ দুইটা দেখতে দুই রকম, কিন্তু আমরা যদি এ এ আর এ এরকম লিখি আমাদের তো ভিন্ন রকম আসতেছে না, একই রকম আসতেছে, তাই না? তার মানে এই যে সিমিলার কোনো শব্দ মানে মানে সিমিলার কোনো বর্ণ যদি থাকে বা সিমিলার কোনো জিনিস যদি থাকে, এটার জন্য আমরা নতুন কোনো বিন্যাস সংখ্যা পাবো না, ওটাকে একভাবেই বিন্যাস করতে পারবো, সাজাইতে পারবো, এটাকে নতুনভাবে কোনো বিন্যাস করা যাবে না। আপনার কাছে দেখা গেল যে এই দুইটা বই আছে, সেম বই, দুইটাই হয়তো ম্যাথ বই, একই রাইটারের দুইটা ম্যাথ বই, তো দুইটা ম্যাথ বইকে আপনি পাশাপাশি রাখলেন, তো রাখলে দেখা যাবে যে এটাকে যতই উল্টাপাল্টা করে রাখেন দুটো দেখতে একই রকম মনে হবে, তাহলে এদেরকে চেঞ্জ করলে আমি নতুন কোনো পাচ্ছি না। এই জন্য কি করতে হবে, ঠিক যতগুলো সিমিলার থাকবে ততগুলো দিয়ে ভাগ করে দেব, দুইটা আছে এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে এই মানটাকে যদি ভাগ করে দেই তাহলে আমাদের বিন্যাস সংখ্যা হয়ে যাবে। যদি তিনটা থাকতো এরকম তাহলে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতাম, যদি একাধিক থাকতো যে দুইটা কে আছে আবার দুইটা এ আছে তাহলে দুইটা কে এর জন্য লিখতাম 2 ফ্যাক্টরিয়াল আর দুইটা এ এটার জন্য আরো 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতাম, এরপরে যেটা রেজাল্ট হবে ওইটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তো এই মানটার জন্য আমাদের রেজাল্ট কত হয়ে যাচ্ছে, এই ঢাকা, এটা আমাদের আজকের বিন্যাস সমাবেশ হচ্ছে প্রথম পর্ব, একদম বেসিক লেভেলে আলোচনা করতেছি, ঠিক আছে। আমাদের এরপরে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, যদি এরপরেও আমাদের প্রবলেম থাকে অবশ্যই আপনাদের মতামত নিয়ে ক্লাসগুলো শেষ করব আমি, এরপরেও যদি আপনাদের প্রবলেম থাকে সেক্ষেত্রে আমরা দরকার পড়লে আরও একটা ক্লাস বাড়ানোর যদি প্রয়োজন পড়ে বাড়াবো। ঢাকা, এই ঢাকার তাহলে বিন্যাস সংখ্যা পেলাম 5 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল মানে 120, 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট হবে 60, তার মানে ঢাকা শব্দটিকে আমরা সাজাতে পারবো 60 উপায়ে। নেক্সট প্রবলেমে যাচ্ছি। ক্রিটিক্যাল, তো এই ক্রিটিক্যাল এই শব্দটির সবগুলো অক্ষর নিয়ে আমরা কতভাবে সাজাতে পারি। আপনাদের জন্য সময় হচ্ছে 30 সেকেন্ড, এই 30 সেকেন্ডের মধ্যে আপনারা উত্তর করবেন, আশা করি অ্যান্সার করতে পারবেন। ঢাকার মতোই এইখানে আমি আরেকটু সহজ করে দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে, টোটাল বর্ণ আছে 8টা।
স্বরবর্ণ শুরুতে থাকলে কি করতে হবে, শেষে থাকলে কি করতে হবে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে আমরা কিভাবে করতে পারবো, স্বরবর্ণগুলোকে আলাদা রেখে কিভাবে করতে পারবো, সবটা নিয়ম দেখব। মানে ক্লাস শেষ করার পরে আপনাদের ইনশাল্লাহ এতটুকু মানে বলতে পারি যে এমন কোনো টপিক বাদ যাবে না যেটা হয়তো আপনারা পুনরায় একটা প্র্যাকটিস করতে যাবেন, কোনো একটা বইয়ে পেয়ে যাবেন যে স্যার তো এই নিয়মটা করাই নাই, এরকম হবে না। অবশ্যই সবগুলো নিয়ম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ক্রিটিক্যাল এটাকে যদি আমরা সাজাই তাহলে টোটাল কতগুলো হবে? আচ্ছা, একটা অ্যান্সার পেয়েছি 8 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল। আমি বলতেছি না যে এটাই কারেক্ট, এটা ভুলও হতে পারে। অ্যান্সার দিয়েছে হচ্ছে মুর্তজা আদনান, বিএমজি, মুর্তজা আদনান। আপনারা অনেকেই কিন্তু ক্লাসে আছেন, আমি বলতেছি না যে একদম পুরো ক্যালকুলেশন করে অ্যান্সারটা দেন, যতটুকু সাজাইতে পারছেন এতটুকু অ্যান্সারটা লিখলেও হবে। যেমন এই মুর্তজা ভাই কিন্তু অ্যান্সার একটা দিয়েছে। আচ্ছা, জিহাদ মামুন অ্যান্সার দিয়েছেন 1680। 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 2 কিভাবে হলো আরেকবার যদি বলতেন? অবশ্যই বলবো। 2 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 2 ইনটু 1, মানে 2 থেকে শুরু করে 1 পর্যন্ত। 3 ফ্যাক্টরিয়ালের মান 3 থেকে শুরু করে 1 পর্যন্ত। তাহলে এই দুটো গুণ করলে কত হবে? 2 তো হবে। 2 1 কে 2, ছোটবেলায় পড়ে আসছি না? 3 ফ্যাক্টরিয়াল 3 ইনটু 2 ইনটু 1। আবার এটা না যে 3 ফ্যাক্টরিয়াল মানে এটা চিন্তা করেন না যে 3 ইনটু 1, এটা না কিন্তু। 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 3 ইনটু 2 ইনটু 1, তখন এটার মান আসবে 6। ভেরি গুড, অনেকের অ্যান্সারটা কারেক্ট হয়েছে, অনেকের অ্যান্সারটা কারেক্ট হয় নাই। তো আপনারা প্রত্যেকে একটু মিলিয়ে নেন, আমি করে দিচ্ছি। ক্রিটিক্যাল এখানে টোটাল 8টা আছে, 8 ফ্যাক্টরিয়াল। সি আছে 2টা, 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। আই আছে 2টা, আরও 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। 8 ফ্যাক্টরিয়ালের মান আমরা জানি না, আমরা জানি 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টরিয়ালের মান তো জানেন, 6 ফ্যাক্টরিয়ালের মান 720, ধরলাম যে ওইটাও জানেন না। 5 ফ্যাক্টরিয়ালের মানটা এর আগে করে আসছি, এটা আপনি জানেন 120, লিখলাম 120। এরপরে এই 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দিয়ে আমরা এটাকে কেটে দিতে পারি, যাবে 2 বার। তো এখন তো আমি এটা জানি যে 6 বার হচ্ছে 72, তাহলে 720। আর এখানে আছে কত? 2 গুণ 7, বা 7 দুগুণা 14 লিখে দিতে পারতাম। তো 14 দিয়ে আপনার জন্য গুণ করা কঠিন হয়ে যেতে পারে, এই জন্য আপনি কি করলেন 7 দিয়ে, মানে 7 ফ্যাক্টরিয়ালের মানটাও আমার জানা আছে 5040। আপনারাও মনে রাখার চেষ্টা করবেন, তাহলে এই প্রবলেমগুলোতে পড়বেন না। এটা হচ্ছে 720, 5 ফ্যাক্টরিয়াল 120, 40320 8 ফ্যাক্টরিয়ালের মান। ঠিক আছে, আমি একবার লিখতে পারতাম আপনাদেরকে, যাতে যারা জানি না তারা কিভাবে বের করবো, প্রথমবার যারা ক্লাস করতেছেন তাদের জন্য দেখাচ্ছি যে আপনি ভেঙে ভেঙেও বের করতে পারেন। আপনার জন্য 2 দিয়ে গুণ করা সহজ, 2 দিয়ে গুণ করেন, 72 দুগুণ হচ্ছে 144, আর এখানে আছে 7, 7 দিয়ে এটাকে গুণ করেন, 4 7 28। ও নিচে লিখলে তো দেখতে পারবেন না, উপরে লিখি। 2 গুণ 1440, এটা আসছিল তো 7 গুণ, তো 7 দিয়ে গুণ করে দেন, 4 7 28, হাতে আছে 2, 28 আর 2 30 0, হাতে আছে 3, 7 থেকে 7 আর 3 10। টোটাল কত পাচ্ছি আমরা? 10,080। হ্যাঁ, যারা 10,080 অ্যান্সার করেছেন প্রত্যেকের অ্যান্সারটা সঠিক আছে। এই তো শিখে গেছি আমরা। বিন্যাসের অঙ্ক খুব সহজ, ম্যাক্সিমাম অঙ্কগুলো এই টাইপের অঙ্ক আসে। যেমন আমরা একটা রিটেন ম্যাথ করি। দেখেন, জাস্ট আগে যে অঙ্ক করে আসছি প্রায় সেম। আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা, আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা, কানাডা শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ, এটা জানতে চাচ্ছে যে এই আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কানাডা শব্দটির বিন্যাস সংখ্যার কত গুণ। তো আপনাকে যেটা করতে হবে, প্রথমত আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা বের করবেন, এরপরে কানাডা শব্দটির বিন্যাস সংখ্যা বের করব। এরপরে আমরা বুঝতে পারবো যে না একটার কত গুণ। ধরেন যেটার মান আসছে 6, জাস্ট আমি উদাহরণস্বরূপ বলতেছি, এটার মান 6, এটার মান 2, তাহলে বলবো কি এই 2 আর 6 এর মধ্যে সম্পর্ক কি? 6 হচ্ছে 2 এর 3 গুণ, মানে বিষয়টা এরকম। এটার মান আসছে 36, এটার মান আসছে 18, 18 দুগুণা 36, এটা হইতো কত? দ্বিগুণ। তো এরকম জাস্ট বের করতে হবে। আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা আর হচ্ছে কানাডা শব্দটির বিন্যাস সংখ্যা। আচ্ছা,
যদি আপনি রিটেনে ফ্যাক্টরিয়াল আকারে রেখে আসেন তাহলে মার্ক কাটবে কিনা। আপনি হচ্ছে এটা যদি 8 ফ্যাক্টরিয়ালের উপরে যায়, অর্থাৎ 9 ফ্যাক্টরিয়াল বা 10 ফ্যাক্টরিয়াল থাকে বা 11 ফ্যাক্টরিয়াল থাকে, এই ক্ষেত্রে যদি আপনি ফ্যাক্টরিয়াল না করেন কোনো প্রবলেম নাই, ই করে আসতে পারতেছেন, রেখে আসতে পারতেছেন। তাছাড়া এর থেকে ছোট সংখ্যা থাকলে অবশ্যই আপনি সেটাকে গুণ করে দিয়ে আসবেন। আচ্ছা, কে এম ইউসুফ ভাই অ্যান্সার করেছে 21 গুণ। আমরা একটু দেখি যে কত হবে। আমেরিকার শব্দটিতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, তার মানে প্রথমটার জন্য পেলাম 7 ফ্যাক্টরিয়াল, একটা এ 2টা এ 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিলাম, আর কিছু আছে ডাবল নাই। এটা হচ্ছে আমেরিকার জন্য। কানাডার জন্য কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6 ফ্যাক্টরিয়াল। আর নিচে আছে কয়টা? মানে এ আছে হচ্ছে 2টা 3টা 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। এই তো, এটাকে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। টোটাল আছে 6টা। তো এখানে আমরা মান পাচ্ছি কত? 7 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5040, আর 2 ফ্যাক্টরিয়াল মানে 2, আর এখানে মান পাচ্ছেন 720, আর নিচে পাচ্ছি আমরা 3 ফ্যাক্টরিয়াল, এটার মান হচ্ছে 6। 6 দিয়ে এটাকে কেটে দিলে যাবে 120 বার, আর 2 দিয়ে কাটলে আসবে হচ্ছে 2520। তো 120 এর সাথে কত গুণ করলে 2520 হবে? বা আপনি এটাকে এরকমও করতে পারেন, 120 দিয়ে সরাসরি এই 2520কে কেটে দিতে পারেন, 2520 ভাগ হচ্ছে 120, তাহলে সরাসরি মান পেয়ে যাবেন। এটা কয়বার যাবে? 12 দুগুণা 24, আর 12 একে 12, 21 বার যাবে, অর্থাৎ রেজাল্ট হয়ে যাবে 21 গুণ। এটা কত গুণ হবে? একটার 21 গুণ। যারা 21 গুণ অ্যান্সার করেছেন ম্যাক্সিমাম রেজাল্টে হয়েছে। আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। প্যারালাল। তো বলা হচ্ছে এই শব্দটাকে, এই শব্দটি আমরা একটু নতুন একটা নিয়ম দেখি। সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে যাদের প্রথম ও শেষে মানে প্রথমে এবং শেষে এ থাকবে। তাহলে একটু কোশ্চেনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে কি, এই প্যারালাল শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে, একটু বৈশিষ্ট্য অ্যাড করছি, যাদের প্রথম এবং শেষে এ থাকবে। তো আপনাকে সাজাইতে বলছে কিভাবে, যে প্রথমে এবং শেষে। হ্যাঁ, এ তিনটাই নিয়েছিলাম, কানাডাতে এ তিনটা নিয়েছিলাম, 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করে দিয়েছিলাম। মণি যে যিনি কমেন্ট করেছেন, ওটার জন্য কানাডাতে হচ্ছে 3টা এ ছিল। তো প্যারালাল শব্দটি সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে যাদের প্রথম ও শেষে এ থাকবে। তো দেখেন, আমাদের এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বর্ণ আছে এখানে, 1 2 3 4 5 6 7 8। আপনাকে বলছে এর মধ্যে এ আছে, এই একটা আর এই একটা, 2টা এ আছে। তো এটাকে এইখানে ফিক্সড করে দিতে বলছে, আর এটাকে এখানে ফিক্সড করে দিতে বলছে, নড়াচড়া করা যাবে না। যতভাবেই সাজান না কেন এই দুইটা যেন এখানে ফিক্সড থাকে, প্রথমে এবং শেষে এই দুইটা জায়গায় আপনাকে ফিক্সড রাখতেই হবে, কারণ প্রশ্নে বলে দিচ্ছে, কিচ্ছু করার নেই, প্রথমে এবং শেষে। এই জন্য আমি কি করলাম, এই দুটাকে এখানে লোহা গেড়ে দিয়ে দিলাম, যে যাতে নড়াচড়া করতে না পারে। এদেরকে তো আর সাজানোর কিছু নাই, যেহেতু লোহা গেড়ে দিছি, এদেরকে আর সাজানোর সিস্টেম নাই, এখন সাজাইতে হবে বাকিগুলোকে। তো এই দুইটার নিয়ে আমাদের আর হিসাব কিতাব নাই। এখন বাকি আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টাকে আমি সাজাইতে পারবো কতভাবে? 6 ফ্যাক্টরিয়াল ভাবে। এর মধ্যে কয়টা এল আছে? 1টা 2টা 3টা, 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। এই দুইটাকে আগেই আমি বাদ দিয়ে দিলাম, কারণ 2টা এ প্রথমে এবং শেষে থাকবে, এই জন্য 2টা এ বাদ। বাকি আছে কয়টা? এই বাকিগুলোকে আমরা সাজানোর চেষ্টা করলাম যে 6 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল।
তাহলে 6 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 720, 3 ফ্যাক্টরিয়ালের মান 6, কেটে দিলে 120, রেজাল্ট হয়ে যাবে 120। বুঝতে পারেন নাই কি যদি জানান। হ্যাঁ, আমেরিকাতে 2টা ছিল, আমেরিকাতে 2টা নিয়েছিলাম, কানাডাতে 3টা ছিল, 3টা নিয়েছিলাম। ঠিক আছে, যারা অ্যান্সার করছেন যেমন সাথী শারমিন, খুশি খাতুন, তারপরে হচ্ছে তৌসিফ, নাহিদ হাসান, আপনাদের অ্যান্সারগুলো হয়েছে। আচ্ছা, কণিকা মণ্ডল জানিয়েছেন আবার বোঝান। একদম সহজ একটা বিষয়, যে আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি। প্যারালাল এই শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে যাদের প্রথমে এবং শেষে এ থাকবে। তো আমরা কি করলাম, এই প্রথমে আর শেষে এই দুটাকে ফিক্সড করে দিলাম। এই যে ফিক্সড করে বাকি, তার মানে এই দুটা তো আমার হিসাবের মধ্যে আসবে না, এদের তো আমরা আগেই প্রথমে এবং শেষে স্থান দিয়েছি। বাকি আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টাকে আপনি সাজাইতে পারেন কতভাবে, 6 ফ্যাক্টরিয়াল ভাবে। এটাই অ্যান্সার হতো যদি না 3টা এল থাকতো। 3টা এল থাকার কারণে 3 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিলাম। আমরা আরো একটা দেখি। হ্যাঁ, সঞ্জিত ভাইয়া যদি না বুঝেন ইনশাল্লাহ এর পরেরটা বুঝতে পারবেন। এইখানে এই যে এটা দিয়ে বুঝবো, আরো বড় একটা দিচ্ছি। ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্স শব্দটিকে যদি আমরা সাজাই, সবগুলো বর্ণ নিয়ে সাজাবো। এখানেও বলে দিলাম যাদের প্রথমে এবং শেষে এম থাকবে, প্রথমে এবং শেষে এম থাকবে। তাহলে আপনি কি কাজ করবেন, একদম সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এই এমটাকে আর এই এমটাকে বাদ দিয়ে দেওয়া। এদের দুজনকে আমরা প্রথমে এবং শেষে ফিক্সড করে দিলাম। এখন এই দুইটাকে যেহেতু বাদ দিছি, বাকি আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তার মানে বাকি আছে আর 9টা। এই 9টাকে সাজাতে পারি 9 ফ্যাক্টরিয়াল উপায়ে। কিন্তু ভেজাল আছে, এর মধ্যে একটা আর একটা 2টা এ আছে 2 ফ্যাক্টরিয়াল, এই একটা টি আর এই একটা টি আছে, আবারও দিলাম 2 ফ্যাক্টরিয়াল। আর কিছু আছে, আর কিছু নাই। তার মানে এটা রেজাল্ট হবে 9 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। তো এটাকে যদি আপনি ক্যালকুলেশন করতে চান, আমি 8 ফ্যাক্টরিয়ালের মান পর্যন্ত জানি। 8 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 40,320। এটাকে কি করবেন, এই 2 দুগুণে 4, 4 দিয়ে ভাগ করে দিতে হবে। তো এই 4 দিয়ে আমি এটাকে ভাগ করতে পারবো। 4 দশে 40, আর হচ্ছে 80। 4 দশে 40, 3-এর মধ্যে যায় না, আর ঘর নিলে 0 দিতে হবে। 0 দিয়ে 32-এর মধ্যে যাবে 8 বার, আর একটা 0, 10,080। 4 দিয়ে কেটে দিলাম। এখন আপনি 9 দিয়ে 10,080-কে গুণ করেন মনের খুশিতে। 9 0 0 8 9 72, 9 10 90, শেষ। 90,720। হ্যাঁ, খুশি খাতুন সবার আগে অ্যান্সার দিয়েছেন, ঠিক আছে। আধুরা নাজনীন এইচএসসি, আপনি তো পুরো কমেন্ট দিতে 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 একদম ই করে ফেলছেন। ঠিক আছে, আপনার কমেন্ট মানুষ দেখবে, আপনার হয়তো এত রিপিট করতে হবে না। তাহলে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না আপনার এই একটা কমেন্টের জন্য। ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাচ্ছি। তো এই টাইপের আসলে আমার মনে হয় যে পারা যাবে, তাই না? যে যদি আমাদের সামনে পিছনে রাখতে বলে। ঠিক আছে, আমরা এরপরে আরেকটা দেখি। এটা সবার আগে অ্যান্সার করবেন আপনারা। ডিজিটাল এই শব্দটাকে এমন ভাবে সাজাবেন যেন প্রথমে এবং শেষে, প্রথমে এবং শেষে, প্রথমে এবং শেষে আই থাকে। দেখি, অনেক ছোট একটা অঙ্ক দিলাম, সবার আগে দেখি কি অ্যান্সার দিতে পারে এটা। ডিজিটাল এই শব্দটার সবগুলো বর্ণ নিয়ে আমরা কতভাবে সাজাতে পারি যাদের প্রথমে এবং শেষে আই থাকবে।
আই রেখে। পুনরাবৃত্তি নিয়মটি বলবেন স্যার? পুনরাবৃত্তি নিয়ম বলতে মানে আগে যেটা বুঝিয়েছি আর একবার দেখাবো আমি। এই যে সেম প্রশ্ন আর একটা নিয়েছি। ওকে, দুইটা অ্যান্সার দিয়েছেন ইয়াসমিন জিনিয়া, খুশি খাতুন অ্যান্সার করেছেন 120, একজন অ্যান্সার করেছেন 5 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, বিন্যাস সমাবেশ কোনটা কখন হবে? প্রথমেই বলেছিলাম রনি মজুমদার, যখন আমাদের থাকবে সাজানো। আর ক্লাস শেষ করে তো অবশ্যই বুঝতে পারবেন যখন আমরা সমাবেশ নিয়ে আলোচনা করবে। বিন্যাস করেন বা সাজান, এই সাজানো বা বিন্যাস থাকলে আমরা ধরে নেব বিন্যাসের অঙ্ক। আর সমাবেশটা হচ্ছে দল গঠন করা, যে আমরা খেলার ক্ষেত্রে অনেক সময় দল গঠন করি, বাছাই করি, সিলেক্ট করি। এই ধরনের ওয়ার্ডগুলো যখন থাকবে যে কতভাবে সমাবেশ করা যাবে, দল গঠন করা যাবে, বাছাই করা যাবে, এটা যদি থাকে তখন হচ্ছে সমাবেশ করব। আর আমাদের কতভাবে সাজানো যাবে বা বিন্যাস করা যাবে থাকলে আমরা বিন্যাসের অঙ্ক করব। ভেরি গুড, এটার কিন্তু অনেকগুলো অ্যান্সার পেয়েছি এই ডিজিটাল, কারণ আমরা প্রথমে এবং শেষে আই রাখছি, এই জন্য আইটা বাদ। আমি আগেই বলছি যে লেখালেখির দরকার নেই, প্রশ্ন করব মানে উত্তর করব প্রশ্নের মধ্যে, যাতে আমার সময়টা সেভ হয়। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে 5 ফ্যাক্টরিয়াল, কোনোটা ডাবল নাই, এই জন্য এটাই অ্যান্সার। 5 ফ্যাক্টরিয়াল মানে 120, রেজাল্ট হয়ে যাবে 120। তো আমরা আজকে আরেকটা নিয়ম দেখে এরপরে আমাদের আজকে ক্লাসটা শেষ করব। তো আরেকটা নিয়মের জন্য আমরা নতুন একটা শব্দ নিচ্ছি, থিসিস। এই থিসিস শব্দটা দিয়ে আমাদের সমাবেশেও অঙ্ক আসে, আবার বিন্যাসেও আসে, ঠিক আছে? এই জন্য এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। মানে থিসিস থাকলেই অনেক সময় আমরা চিন্তা করি এটা হয়তো বিন্যাস থেকে আসছে, কারণ বিন্যাসে করে গেলাম, বাট এটা দিয়ে আমাদের সমাবেশে অঙ্ক আসে। তো থিসিস, ডিগ্রি, এগুলো আস্তে 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 কমন হয়ে গেছে আর কি, এই জন্য বললাম। তো এই থিসিস এই শব্দটাকে আমরা কতভাবে সাজাতে পারবো যেন স্বরবর্ণগুলো একত্রে থাকে। স্বরবর্ণ গুলো একত্রে রেখে এই থিসিস শব্দটিকে কতভাবে, শব্দটির সবগুলো বর্ণ নিয়ে, শব্দটির সবগুলো অক্ষর বা বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে, বর্ণ নিয়ে কতভাবে সাজানো যাবে, এটা হচ্ছে প্রশ্ন। আপনার মূল থিমটুকু হচ্ছে যে স্বরবর্ণগুলো একসাথে রাখতে হবে। কোথায় রাখতে হবে? স্বরবর্ণগুলো একত্রে। এখন ধরেন যে আপনারা একটা বড় জনবহুল এলাকায় গেছেন, মানে একটা মেলায় ঘুরতে গেছেন, পরিবারের সবাই মিলে মেলায় ঘুরতে গেলেন। তো আপনার পরিবারে ছোট ছোট বাচ্চারা আছে, তো এদের বাচ্চাদের যাতে ওই মেলার ভিড়ে হারিয়ে না যায়, এই জন্য কি বলি আমরা সবসময়, যে আমাদের হাত ধরে রাখার জন্য, বা আমরা তাদের হাত ধরে রাখি যেন কোনোভাবেই বিচ্ছিন্ন না হয়, সবসময় হাত ধরে রাখতেছি, তাই না? যাতে, তার মানে তাকে আমি কি বেঁধে রাখতেছি, হাত ধরে বেঁধে রাখতেছি, যে যাতে সে ছুটে না যায়। এই তো, তার মানে আমি যেখানে যাচ্ছি, আমি যদি তাকে ধরে রাখি, ওই বাচ্চাটাও আমার সাথে সাথে ঠিক সেখানেই যাচ্ছে। তো এখানে সেম বিষয়টাই বলা হচ্ছে যে স্বরবর্ণগুলোকে এমন একটা সিস্টেম করে দিতে হবে যাতে যেখানে যায় সবগুলো একসাথে থাকে। তো আমরা এখানে ওই স্বরবর্ণগুলোকে বেঁধে দিব। তার আগে দেখি যে এখানে স্বরবর্ণ আছে কে কে। স্বরবর্ণ আছে হচ্ছে ই এবং আই। কে কে আছে? ই এবং আই। টোটাল আছে 1, 2, 3, 4, 5, 6টা। এই জন্য আমি কি করব, এই স্বরবর্ণ দুইটাকে এরকমভাবে বেঁধে দেব যেন ই যেখানে যাবে আই তার সাথে সাথে সেখানেই যায়। হয়তো আগে যাক বা পরে যাক সমস্যা নাই, কিন্তু সাথে সাথে থাকুক, একসাথে থাকুক, তাহলেই আমার এই শর্তটা মানা হবে। এই জন্য আমি প্রথমে কি করব, এই ই এবং আই এই দুইটাকে একটা প্যাকেট করে ফেললাম। এই যে প্যাকেট করছি, ওরা যেখানেই যাবে একসাথেই প্যাকেট আকারে বসবে। THSS আর হচ্ছে এই একটা প্যাকেট। এই থিসিস শব্দটাকে ভাঙলাম, ভেঙে যে এরকম করলাম, THSS আর এই EIটাকে একটা প্যাকেট করছি। তার মানে দুইটা বর্ণকে একটা বর্ণ ধরছি। এখন তো আচরণ করবে একটা বর্ণের মতো, এই জন্য একটা বর্ণ ধরলাম। এই দুইটা বর্ণকে একটা বর্ণ ধরলে মোট বর্ণ হলো কয়টা? 1, 2, 3, 4, 5টা। টোটাল বর্ণ পেলাম 5টা। তো এই 5টা বর্ণকে আমরা কতভাবে সাজাতে পারবো আপনার কাছে কি মনে হয়? এটার মধ্যে ই এবং আই আছে, এটা দুইটা বর্ণ হলেও আমরা কাজ করতেছে কয়টা বর্ণের মতো? একটা বর্ণের মতো। কারণ কি? কারণ আমরা এই দুইটাকে একটা ধরে নিছি, যে এই দুইটাই স্বরবর্ণ, এদেরকে একসাথে রাখতে বলছে। এই জন্য আমরা এটাকে প্যাকেট করে একসাথে রাখার চেষ্টা করতেছি, যেখানেই যাবে প্যাকেট ধরে যাবে একসাথে। তো এটাকে যদি একটা ধরি তাহলে মোট বর্ণ হবে 1, 2, 3, 4, 5টা।
পাঁচটা বর্ণকে আমরা সাজাতে পারবো 5 ফ্যাক্টরিয়াল উপায়ে, যার মধ্যে দুইটা এস আছে, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিলাম। 5 ফ্যাক্টরিয়ালের মান 120, 2 দিয়ে ভাগ করলে মান আসবে 60। এটা অ্যান্সার না, এটা আমরা হচ্ছে সাজানো হয়েছে যে এখানে কি আছে, এই এরকম আছে, একটা বর্ণ, দুইটা বর্ণ, তিনটা, চারটা, পাঁচটা, তাই না? তার মানে এটাকে আমরা সাজাতে পারি হচ্ছে 60 উপায়, এই পাঁচটাকে। এখন এই যে দুইটা বর্ণ ই এবং আই, এদেরকে আমরা যে একটা প্যাকেট করে রাখছি, এরা তো এই প্যাকেটের মধ্যে নিজে পরিবর্তিত হতে পারে না। যদি এই ই এবং আই না হয়ে যদি আই এবং ই হয়, তাহলে আবার আমরা নতুন শব্দ পাবো। যদি ই আই না হয়ে আমরা এটাকে আই লিখি, আগে আই লিখলাম পরে ই লিখলাম, তাহলে অবশ্যই নতুন আর একটা শব্দ হবে। এরকম একটা হবে না, কয়টা হবে? এই ই আই এর জন্য ঠিক যতগুলা পাবো, আই ই এর জন্য ঠিক ততগুলাই পাবো। এটাকে আমরা সহজে সূত্রের সাহায্যে কিভাবে করব, আমরা আবার লিখব। আবার এই যে স্বরবর্ণ যে দুইটা, এদেরকে নিজেদের মধ্যে সাজানো যায় 2 ফ্যাক্টরিয়াল উপায়ে। স্বরবর্ণ দুটাকে নিজেদের মধ্যে সাজানো যাবে 2 ফ্যাক্টরিয়াল উপায়ে, যেটার মান হচ্ছে 2। 2 ফ্যাক্টরিয়ালের মান কত? 2। তার মানে টোটাল কত হবে? টোটাল হবে এই 2 আর এই 60 গুণ করে দিলে 120টি। তার মানে রেজাল্ট হয়ে যাচ্ছে 120টি। আমরা একটু আবার শুরু থেকে দেখে আসি, যাতে একবারে ভালোভাবে বুঝতে পারি। আমার মূল শব্দটা ছিল থিসিস। এই শব্দটাকে আমরা স্বরবর্ণগুলোকে একসাথে রেখে কতভাবে সাজাতে পারি। তো আমার কথাটা হবে এরকম যে স্বরবর্ণ আছে দুইটা আর ব্যঞ্জন বর্ণ বাকিগুলো। এই স্বরবর্ণ দুইটাকে যদি আমরা একটা বর্ণ মনে করি, একটা বর্ণ মনে করলাম, এই জন্য বাকিগুলো মুছে দিলাম, তাহলে বর্ণ পাবো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই পাঁচটা বর্ণকে নিজেদের মধ্যে সাজানো যাবে 5 ফ্যাক্টরিয়াল উপায়ে, যার মধ্যে দুইটা এস আছে, এই জন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, এটার মান আসবে 60। 120কে 2 দিয়ে ভাগ করলে 60 হবে। আবার এই ই আই, এখানে স্বরবর্ণ কয়টা? দুইটা। এই দুইটা স্বরবর্ণকে নিজেদের মধ্যে সাজানো যাবে কতভাবে? 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু হচ্ছে 2। তো এই যে যেই আলাদা পেলাম 60টা আর স্বরবর্ণের জন্য পাইছি দুইটা, এই দুইটাকে গুণ করে দিলে আমরা পেয়ে যাব 120 উপায়। এখন গুণ করব কখন আর যোগ করব কখন, এটাতে আমাদের অনেক প্যাচ লেগে যায়। আচ্ছা, কিভাবে প্যাচ লেগে যায়? যে আমরা অনেক ক্ষেত্রে চিন্তা করি যে এটার ক্ষেত্রে যোগ হবে নাকি গুণ হবে। যদি একই ঘটনা করেন, মানে একই কাজ করতেছেন, এই যে আমরা থিসিস শব্দটাকে সাজাচ্ছি, এই থিসিস শব্দটাকে সাজানোর মধ্যেই তো স্বরবর্ণগুলোকে সাজাচ্ছি, যেহেতু এটা সেম কাজ করতেছি, এই জন্য এটা গুণ করতে হবে। আর যদি পৃথক পৃথক হইতো, যে থিসিসটাকে কতভাবে সাজাইলাম, আবার অন্য কোনো উপায়ে এই থিসিসটাকে কতভাবে সাজাইলাম, এই দুইটা ঘটনা যদি আমাদের একসাথে যোগ করতে বলতো, সেক্ষেত্রে যোগ করতাম। বা থিসিসের সাজানোর সংখ্যা বের করতে বললো, আর নতুন আর একটা শব্দ দিয়ে ওই শব্দটার আবার সাজানোর সংখ্যা বের করতে বললো, দুইটা পৃথক পৃথক ছিল, সেক্ষেত্রে আমরা যোগ করতাম। বাট একটা শব্দের জন্যই যখন আমরা বের করব, এটার জন্য আমাদের কি করতে হবে? গুণ করতে হবে, যদি একই কাজ করি। ওকে, আমার মনে হয় এটা বুঝতে পেরেছি। আমরা এই সেম নিয়মের লাস্ট একটা এক্সাম্পল দিয়ে আজকে ক্লাসটা শেষ করব। আরো একটা এক্সাম্পল নিচ্ছি এটার মতোই, মানে আচ্ছা, এখানে যদি ম্যাথমেটিক্স নেই, এই শব্দটাকে, আচ্ছা এটা বাদ দেই, আর একটা দিই, ইকুয়েশন দিই, এটা আপনাদের জন্য বেশি কঠিন হয়ে যাবে। ইকুয়েশন, এই ইকুয়েশন শব্দটির সবগুলো বর্ণ নিয়ে কতভাবে সাজাতে পারবো যাদের স্বরবর্ণগুলো একত্রে থাকবে। এটাকে আমরা কি করতে পারি? আবার একই রকম দেখব। এখানে স্বরবর্ণ আছে ই, আছে ইউ, আছে আই, আছে ও, আর একটা আছে এ, মানে সবগুলোই আছে। ই, ইউ, এ, আই, ও, সবগুলোই আছে। ই, ইউ, এ, আই, ও। তো এই সবগুলো পাঁচটা আছে, এই পাঁচটাকে আমরা একটা বর্ণ ধরবো। তো যেহেতু এই বর্ণগুলোকে আমি একটা ধরছি, এই বর্ণগুলোকে কেটে দিলাম বা মুছে দিলাম, তাহলে আমার মোট বর্ণ হবে কয়টা? এই পাঁচটাকে আমরা একটা ধরছি,
আপনাদের বোঝার সুবিধার্থে শব্দগুলোকে মুছে দিছি একদম, যাতে আমাদের এখানে না থাকে। এই যে ই, এই ছিল তো, এই ই ইউ এ আই ও, এই সবগুলোকে বাদ দিলাম, বাদ দিলে আমাদের থাকবে কয়টা? একটা, দুইটা, তিনটা, আর এই সবগুলো মিলে একটা, মোট কয়টা? চারটা। এই চারটাকে আমরা সাজাতে পারবো 4 ফ্যাক্টরিয়াল উপায়ে। চারটা বর্ণকে সাজানো যাবে 4 ফ্যাক্টরিয়াল উপায়ে। এদের মধ্যে কোনোটা ডাবল নাই, তার মানে এইটাই একটা রেজাল্ট। এখন এই যে পাঁচটা স্বরবর্ণ আছে, এদেরকে আবার কতভাবে সাজাতে পারি আমরা? ই ইউ আই ও, এই প্রত্যেকটা কতভাবে সাজাতে পারবো? আছে পাঁচটা, পাঁচটাকে সাজাতে পারবো আরও 5 ফ্যাক্টরিয়াল উপায়। তার মানে টোটাল রেজাল্ট হবে এই 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 5 ফ্যাক্টরিয়াল। 4 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 24, 5 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 120। তার মানে টোটাল রেজাল্ট হবে কত? 2880, 2880। হ্যাঁ, আপনারা অ্যান্সার করবেন, সেটা ভুল হোক সঠিক হোক, অ্যান্সার করার চেষ্টা করবেন। কেউ ভুল উত্তর দিলে বা কেউ যদি অ্যান্সার করার চেষ্টা করে, তাকে আমরা উৎসাহ প্রদান করব, মানে তাকে আরও উল্টা টেনে পিছনে নামাবো না। আমাদের বাঙালিদের এটা একটা অভ্যাস। আমাদের দেশের জাতীয় খেলা হাডুডু, কেন জানেন? কারণ হচ্ছে যে আমরা কেউ যদি সামনে যেতে চাই তাকে হচ্ছে টেনে ধরি, কেউ ভালো করতেছে তাকে পিছনের দিকে টেনে নিয়ে নামিয়ে আসবো। এই জন্য আমাদের দেশের জাতীয় খেলা হয়েছে হাডুডু। বাঙালিরা এটাই পছন্দ করে। তো এটা থেকে আমরা যদি একটু সরে আসতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেরাও অনেক বেনিফিটেড হব, এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে যদি আমরা একটু সহযোগিতা করি, অর্থাৎ যারা ভালো কিছু করার চেষ্টা করতেছে তাদেরকে যদি একটু উপরের দিকে তুলে দেওয়ার চেষ্টা করি, সহযোগিতা করি, তাহলে সে উন্নতি লাভ করলে পাশাপাশি কিন্তু আমরা নিজেরাও উন্নতি লাভ করব। তো এই জন্য আমরা ওই যারা কমেন্ট করবে, সেটা যদি ভুলও হোক, বারবার কমেন্ট করতেছে বা বারবারই করতেছে, তাকে আমরা আরও উৎসাহ প্রদান করব, যে তাকে আরও, যে আপনার এটা ভুল হলো কেন, ভুল উত্তর দিচ্ছেন কেন বারবার, এটা বলার দরকার নেই। আমি নিজেও অ্যান্সার করি, সেও অ্যান্সার করুক। দেখা যাবে যে তাহলে আর নিজেদের এই অ্যান্সার করতে অনেক কিন্তু আমরা লজ্জা পাই, যে আরে আমি একটা অ্যান্সার করবো, লোকে কী ভাববে, বা আমার ফ্রেন্ড দেখলে কী ভাববে, ও তো পড়ে ফেলতেছে। এই যে পড়াশোনা করতেছি, এটাতেও যদি লোকজনে জেনে যায়, তাতেও আমি লজ্জা পাচ্ছি। আর বাট এটা হচ্ছে এই যে ক্রিটিসাইজ করার জন্য, যে আমরা নিজেরা আরেকজনকে ক্রিটিসাইজ করি, এই জন্য নিজেও ওইটার জন্য ভয় পাই। বাট এটা না করে আমি নিজেও কমেন্ট করব, অন্য কেউ কমেন্ট করবে, তাকে উৎসাহ দেব। তাহলে দেখা যাবে যে আপনারা নিজেরা অনেক কিছু শিখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। এই ক্লাসে যদি আপনার অঙ্কগুলো করে করে প্র্যাকটিস করে অ্যান্সার দিতেন, তাহলে এটা পরবর্তীতে আপনাদের আর প্র্যাকটিস করতে হবে না। দীর্ঘ সময়ের একটা ক্লাস, 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট বা 1.5 ঘন্টার একটা ক্লাস হয় সাধারণত আমাদের এই পেজে। তো এই ক্লাসগুলো যদি আপনারা মনোযোগ সহকারে করেন বাসায় বসে, তাহলে কিন্তু আমার মনে হয় না যে পরবর্তীতে এটার পেছনে আর আপনাকে এক্সট্রা খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন আছে। তো যাই হোক, আজকে অনেক আলোচনা করলাম। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ঠিক আজকে যেখানে শেষ করছি, এর পরবর্তী অংশ থেকে শুরু করব, মানে এই বিন্যাসের আর অন্যান্য যে টাইপের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে শুরু করব। এবং ধারাবাহিকভাবে আমি যেহেতু বলেছি যে আগামী 43তম BCS এর আগ পর্যন্ত আপনাদের এই পেজ থেকে নিয়মিত ক্লাস নিতে থাকবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আর কোনো আছে কি? আচ্ছা, সুলতানা নাজনীন রুম্পা জানিয়েছেন যে লাস্ট ম্যাথটা যদি আরেকবার বুঝিয়ে দিতাম। হ্যাঁ, চলে যাচ্ছি, যেহেতু আরেকবার বুঝিয়ে দেওয়া যায়। KM ইউসুফ, আপনার প্রশ্নের অ্যান্সার, মানে প্রশ্নটা আমি দেখেছি, সংকেত প্রদানকারী। আমরা যেহেতু আমি বলেছি যে মানে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিক কোর্স ধরতে পারেন। তো আজকে এখান থেকে একটু দেখালাম, ওইখান থেকে একটু দেখালাম, এরকম না। আমরা চাই যে একদম পূর্ণাঙ্গভাবে যাতে আপনি শিখেন, শিখলে পূর্ণাঙ্গভাবে শিখেন। এই জন্য একটু ওয়েট করেন, ধারাবাহিকভাবে সবগুলো টপিক নিয়ে আসবে। যেটা সর্বর্ণ নিয়ে বলেছিলেন সেটাও কিন্তু চলে আসছে। তো আপুর যে প্রশ্নটা ছিল, যে এই প্রশ্নটা আরেকবার একটু দেখানোর রিকোয়েস্ট করেছেন। ইকুয়েশন, এখানে টোটাল স্বরবর্ণ আছে ই ইউ এ আই ও, এইটাকে আমরা একত্রিত করে দিলাম, একসাথে রাখলাম। একসাথে রাখলে মোট বর্ণ হবে কয়টা? এটাকে যদি আমরা একটা বর্ণ ধরি, এগুলাকে তো আমরা এটার মধ্যে নিয়ে আসছি, একটা, দুইটা, তিনটা, আর এই একটা, মানে এই বক্স একটা, টোটাল হলো কয়টা? চারটা। এই চারটা বর্ণকে আমরা সাজাতে পারবো 4 ফ্যাক্টরিয়াল উপায়। চারটাকে সাজাতে পারবো 4 ফ্যাক্টরিয়াল উপায়। আবার এই যে বক্স করে রাখলাম, আমরা সবাইকে যে একটা বর্ণ ধরছি, এরা তো নিজেদের মধ্যে আবার এলোমেলোভাবে সাজানো যাবে। এরা তো বক্স, আমি মনে মনে বক্স করছি, এটা তো আসলে তো আর বক্স হয় নাই। বক্স কি হয়েছে? আসলে তো এরা ভিন্ন ভিন্নই থাকবে, মানে একত্রে থাকবে,
কিন্তু বক্স আকারে থাকবে না, ঠিক আছে? এদের মধ্যে যে আমি যে দাগটা দিয়েছি এই দাগটা তো থাকবে না। তো এরা তো নিজেদের মধ্যে ঘুরে ফিরে বসতে পারবে, ইউ, ই, এ, আই, ও, আবার ইউ, এ, আই, ই, ও ইত্যাদি ভাবে চেঞ্জ হতে পারবে। তো এরকম ভাবে কতগুলো হতে পারবে চেঞ্জ, যেহেতু 5টা আছে এরা আবার 5 ফ্যাক্টরিয়াল ভাবে চেঞ্জ হতে পারবে। তো টোটাল রেজাল্ট হবে কত? 4 ফ্যাক্টরিয়ালের 24, 5 ফ্যাক্টরিয়ালের 120, এই দুটাকে গুণ করে দেব, রেজাল্ট হয়ে যাবে 2880। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সুস্থতা কামনা করে, বিশেষ করে এই কোভিড-19 থেকে যেন আপনারা, এই করোনা থেকে, করোনা পরিস্থিতি থেকে যেন আপনারা মুক্ত থাকেন, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।